নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চাণক্য অর্থাৎ অমিত শাহের মিশন কি সত্যিই ফেল হতে যাচ্ছে? মোদী শাহ জুটি কি সাংসদের বাদল অধিবেশনের ঠিক আগেই এসে পড়েছেন এমন এক গাণিতিক ফাঁদে যেখান থেকে বেরানোর কোনো সহজ রাস্তাই নেই? একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চাইছেন দেশের সংসদীয় মানচিত্র চিরকালের মতো বদলে দিতে, অন্যদিকে সোনিয়া গান্ধীর বাসভবনে বসে রাহুল গান্ধী আর মল্লিকার্জুন খড়গে বুনছেন এমন এক প্রতিরোধের ছোপ যা ইতিমধ্যে একবার সরকারকে হারিয়ে দিয়েছে সংসদের মেঝেতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, এই লড়াইটা কিন্তু একেবারে নতুন নয়। এই বছরের 17 এপ্রিল লোকসভায় একবার এই লড়াই হয়ে গেছে আর মোদী সরকার কিন্তু হেরেছে। এখন প্রশ্ন হলো, আগামী 20 জুলাই থেকে শুরু হতে চলা বাদল অধিবেশনে ইতিহাসের পুনরাবৃত্তি হবে, নাকি অমিত শাহ এবার শেষমেশ ম্যাজিক ফিগার জোগাড় করে ফেলবেন? আজকের প্রতিবেদনে থাকছে পুরো সংখ্যার অঙ্ক, পুরো রাজনৈতিক প্রেক্ষাপট আর সেই প্রশ্নগুলো যা নিয়ে গোটা দেশ এখন যথেষ্ট উদ্বিগ্ন। বন্ধুরা, এই পুরো নাটকের বীজটা বোনা হয়েছিল এই বছর এপ্রিল মাসে। 16 এপ্রিল 2026-এ কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় পেশ করেন সংবিধানের 131তম সংশোধনী বিল। এই বিলের মূল লক্ষ্য ছিল মূলত দুটো। প্রথমত, লোকসভায় মহিলাদের জন্য 30% আসন সংরক্ষণের আইন কার্যকর করার পথ প্রশস্ত করা, আর দ্বিতীয়ত এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল পরিসমন বা ডিলিমিটেশনের প্রশ্ন। বিলে প্রস্তাব ছিল লোকসভার মোট আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করা হবে, যার মধ্যে 815টি আসন হবে রাজ্যগুলোর জন্য আর 35টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য। আর এই গোটা কাজটা করার জন্য গঠন করা হবে একটি ডিলিমিটেশন কমিশন, যারা 2027 সালের জনগণনা সম্পূর্ণ হওয়ার আগেই এই পুনর্বিন্যাসের কাজ সেরে ফেলবেন। কিন্তু এখানেই লুকিয়ে ছিল আসল সমস্যা। সংবিধান সংশোধনী বিল পাশ করতে হলে 2/3 বিশেষ সংখ্যাগরিষ্ঠতা লাগে, মানে উপস্থিত ও ভোটদানকারী সাংসদদের অন্তত 2/3 সমর্থন। আর ঠিক পরের দিন অর্থাৎ 17 এপ্রিল লোকসভার এক বিশেষ অধিবেশনে এই বিল ভোটাভুটির জন্য উঠলো। তখন যা ঘটলো তা সরকারের জন্য একটা বিরাট ধাক্কা ছিল। বিলের পক্ষে ভোট পড়ে 298টি আর বিলের বিপক্ষে ভোট পড়ে 230টি। শুনে মনে হতে পারে 298টা ভোট তো বেশ বড় সংখ্যা, সরকার তো জিতেই গেল। কিন্তু একেবারে তাই নয় বন্ধুরা, সংবিধান সংশোধনীয় নিয়ম একেবারেই আলাদা। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় জিতলেই হয় না, দরকার হয় 2/3। আর সেই মাপকাঠিতে বিলটি ব্যর্থ হয়ে যায় স্পষ্ট ব্যবধানে। এই একটা মাত্র ভোটাভুটি কিন্তু বুঝিয়ে দিয়েছিল মোদী সরকার সংখ্যায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় শক্তিশালী হলেও সংবিধান বদলানোর মতো বিশেষ ক্ষমতা তাদের হাতে নেই। আর এখান থেকেই শুরু হয় আসল রাজনৈতিক দাবার চাল। এপ্রিল মাসের সেই পরাজয়ের পর মোদী সরকার কিন্তু চুপ করে বসে থাকেনি। মার্চ এপ্রিল জুড়ে কংগ্রেস বারবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে চিঠি লিখে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছিলেন, কিন্তু সেই দাবি একেবারে মানা হয়নি। এবার জুলাই মাসে বাদল অধিবেশন শুরুর ঠিক 4 দিন আগে 16 জুলাই কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে ফের আরেকবার প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখলেন। এই চিঠিতে খড়গে স্পষ্ট ভাষায় জানান, সংবাদ মাধ্যমের বিভিন্ন রিপোর্ট থেকে তিনি জানতে পেরেছেন যে সরকার আসন্ন বাদল অধিবেশনে সংবিধান বিলের একটি সংশোধিত সংস্করণ পুনরায় আনার পরিকল্পনা করছে। খড়গের বক্তব্য ছিল, এত বড় এবং সুদূরপ্রসারী একটা সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা ছাড়া বিরোধী দলগুলোকে বিলের খসড়া খতিয়ে দেখার পর্যাপ্ত সময় না দিয়ে তড়িঘড়ি সংসদে পেশ করা উচিত নয়। তাই তিনি ফের একবার সর্বদলীয় বৈঠক ডাকার আর্জি জানান। বন্ধুরা, এই চিঠির সময় বেছে নেওয়াটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাদল অধিবেশন শুরু হওয়ার ঠিক 4 দিন আগে এবং সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকের ঠিক 3 দিন আগে 19 জুলাই সেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। অর্থাৎ কংগ্রেস চাইছে সেই বৈঠকের আগেই যেন প্রকাশ্যে একটা চাপ তৈরি হয়ে যায়, যাতে সরকার নিজে থেকেই ডিলিমিটেশন বিলকে আলোচনা সূচিতে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়। এখানে একটা কথা মনে রাখা দরকার, কংগ্রেস এবং বিরোধীরা মহিলা সংরক্ষণ বিলের কিন্তু বিরোধিতা করছে না। তাদের আপত্তি পরিসমনের কাঠামো নিয়ে, বিশেষ করে যেভাবে আসন বাড়ানোর প্রস্তাব দক্ষিণ ভারতের রাজ্যগুলোর সংসদীয় প্রতিনিধিত্বের অনুপাত কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সংখ্যার খেলায়। লোকসভায় মোট আসন সংখ্যা 543টি। সংবিধান সংশোধনের জন্য দরকার উপস্থিত এবং ভোটদানকারী সংসদদের 2/3 সমর্থন। বন্ধুরা, তাত্ত্বিকভাবে সব সাংসদ উপস্থিত থাকলে এই সংখ্যাটা দাঁড়ায়
362। 2024 সালের লোকসভা নির্বাচনের পর এনডিএ জোটের হাতে ছিল 293টি আসন, যা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট, কিন্তু 2/3 জন্য একেবারে নয়। এই এপ্রিলের ভোটাভুটিতে তা প্রমাণিত হয়ে গেছে। বিলের পক্ষে পড়েছিল মাত্র 298টি ভোট, যেখানে 2/3 পেতে দরকার ছিল আরো অনেক বেশি। অর্থাৎ এনডিএর নিজস্ব শক্তি এবং সাধারণ কিছু সমর্থন মিলিয়েও তারা প্রায় 50 থেকে 60টি ভোটের ব্যবধানে পিছিয়ে ছিল। এখন প্রশ্ন হলো, বাদল অধিবেশনে যদি সরকার সংশোধিত বিল ফের আনে, তাহলে এই ব্যবধান তারা কিভাবে পূরণ করবে? এখানেই উঠে আসছে দুটো নাম, শরদ পাওয়ারের এনসিপি, যাদের লোকসভায় রয়েছে 8 জন সাংসদ, আর তামিলনাড়ুর ডিএমকে, যাদের রয়েছে 22 জন সাংসদ। এই দুটো দল যদি কোনো রকম ভাবে সরকারের পক্ষে ভোট দেয়, তাহলে মোট ব্যবধান পুরোপুরি মিটবে না, কারণ ঘাটতির পরিমাণ এতটাই বড় যে শুধু এই দুটো দলের সমর্থনে তা পূরণ হওয়ার নয়। এখানেও একটা জরুরি বার্তা অবশ্যই দেওয়া উচিত। শরদ পাওয়ার বা ডিএমকে সরকারের পক্ষে ভোট দেবেন এমন কোনো নিশ্চিত বা যাচাইযোগ্য তথ্য এখনো প্রকাশ্যে নেই। এটা রাজনৈতিক বিশ্লেষণ ও জল্পনা স্তরেই কিন্তু রয়েছে, বাস্তব ঘোষণা একেবারে নয়। বিশেষ করে ডিএমকের ক্ষেত্রে বিষয়টা আরো স্পষ্ট। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বারবার প্রকাশ্যে বলেছেন, দক্ষিণ ভারতের রাজ্যগুলোর জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ার শাস্তি হিসেবে পরিসমানে আসন হারাতে পারে না। তিনি জাস্টিস ফর ফেয়ার ডিলিমিটেশন নামে একটি যৌথ মঞ্চ তৈরি করেছেন, যেখানে একাধিক দক্ষিণী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা যুক্ত রয়েছেন। এই প্রেক্ষাপটে ডিএমকের পক্ষে সরকারকে সমর্থন দেওয়া রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে বলেই কিন্তু অনেক বিশ্লেষক মনে করছেন। এই সংখ্যার লড়াইয়ে বিরোধীরাও চুপ করে কিন্তু একেবারে বসে নেই। খড়গের চিঠি প্রকাশ্যে আসার আগে সোনিয়া গান্ধীর বাসভবনে একটি বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। বন্ধুরা, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দুটো। প্রথমত, সরকারের ওপর সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রকাশ্য চাপ তৈরি করা, আর দ্বিতীয়ত, দলের সাংসদদের মধ্যে সংহতি বজায় রাখা, যাতে ভোটাভুটির সময় কোনো ধরনের ক্রস ভোটিং বা অনুপস্থিতি না ঘটে। এপ্রিলের ভোটাভুটিতে বিরোধীদের জোট মোটামুটি সফলভাবে নিজেদের সংহতি ধরে রাখতে পেরেছিল, আর সেটাই ছিল বিলের পরাজয়ের একমাত্র কারণ। এবার বাদল অধিবেশনেও কংগ্রেস চাইছে সেই একই কৌশল পুনরাবৃত্তি করতে, দলের সব সাংসদকে সংসদে হাজির রাখা, হুইপ জারি করা এবং যে কোনো ধরনের প্রলোভন বা চাপের কাছে যেন কেউ নথি স্বীকার না করে সেটা নিশ্চিত করতে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলনে সরকারের সমালোচনা করে বলেছেন, 2024 সালের নির্বাচনে বিজেপি একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, আর সেই ম্যান্ডেটের সীমাবদ্ধতা মেনে নিয়েই সরকারকে চলতে হবে। অন্যদিকে আবার বিরোধীদের মূল বক্তব্য হলো, মহিলা সংরক্ষণের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে, কিন্তু তার সঙ্গে পরিসমনের যে জটিল কাঠামো জুড়ে দেওয়া হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা ছাড়া এগানো ঠিক নয়। এই ডিলিমিটেশন বিল নিয়ে আইনি ও রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে একটা নির্দিষ্ট দিক নিয়ে, ডিলিমিটেশন কমিশনের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করার সীমাবদ্ধতা। ঐতিহাসিকভাবে ভারতে ডিলিমিটেশন কমিশনের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ সীমিত রাখা হয়, যাতে সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া দীর্ঘ আইনি জটিলতায় আটকে না যায়। কিন্তু বিরোধীদের আশঙ্কা, এই সংশোধিত বিলে সেই সীমাবদ্ধতা এমনভাবে বিস্তৃত করা হতে পারে যা কার্যত কমিশনের সিদ্ধান্তকেই সম্পূর্ণ প্রশ্নতীত করে তুলবে। এর সঙ্গে জুড়ে আছে দ্বিতীয় বড় উদ্বেগ, আসন বন্টনের অনুপাত। যদি প্রতিটি রাজ্যের আসন সংখ্যা তার বর্তমান জনসংখ্যার ভিত্তিতে সমানুপাতিকভাবে বাড়ানো হয়, তাহলে যেসব রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে, বিশেষত দক্ষিণ ভারতের রাজ্যগুলো, তাদের সংসদীয় প্রতিনিধিত্বের অনুপাত কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। যেখানে জনসংখ্যা বেশি বেড়েছে এমন রাজ্যগুলোর প্রতিনিধিত্ব বেড়ে যাবে। এটাই মূলত দক্ষিণী রাজ্যগুলোর প্রধান আপত্তির জায়গা। আর এই কারণেই তামিলনাড়ু বিধানসভা 2024 সালের ফেব্রুয়ারি মাসে ডিলিমিটেশনের বিরুদ্ধে একটা প্রস্তাব পাশ করেছিল। সরকারের পক্ষে যুক্তি অবশ্য আলাদা ছিল। তাদের বক্তব্য, লোকসংখ্যার আসন সংখ্যা 1971 সালের জনগণনার ভিত্তিতে দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়ে গেছে, আর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিনিধিত্ব বাড়ানো সংবিধানসম্মত এবং প্রয়োজনীয়। এই বিতর্কের দুটো দিকই বাস্তব এবং জটিল। এটা নিছক ক্ষমতার লড়াই নয়, ফেডারেল কাঠামোর ভারসাম্য নিয়েও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, মোদী সরকার যদি সংখ্যার এই ঘাটতি নিয়েও বিলটা পাশ করাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে, তাহলে তাদের সামনে কয়েকটা সম্ভাব্য পথ খোলা থাকে। প্রথমত, তারা বিলটিকে আরো সংশোধন করে এমনভাবে উপস্থাপন করতে পারে যাতে দক্ষিণী রাজ্যগুলোর উদ্বেগ কিছুটা প্রশমিত হয়। যেমন, সব রাজ্যের আসন সংখ্যা একটা নির্দিষ্ট অনুপাতে বাড়ানোর প্রস্তাব, যাতে আপেক্ষিক ভারসাম্য বজায় থাকে।
প্রকৃতপক্ষে সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে সরকার সব রাজ্যের আসন সংখ্যা একযোগে 50% বাড়ানোর একটা ফর্মুলা নিয়ে কাজ করছে বলে জানা গেছে, যাতে দক্ষিণী রাজ্যগুলোর আপেক্ষিক অবস্থান খুব বেশি না বদলায়। দ্বিতীয়ত, সরকার সর্বদলীয় বৈঠক ডেকে বিরোধীদের কিছুটা আস্থায় নেওয়ার চেষ্টা করতে পারে, যাতে অন্তত কিছু আঞ্চলিক দল তাদের অবস্থান নরম করে। তৃতীয়ত, একটা সম্ভাবনা থেকেই যায় যে সরকার এই অধিবেশনে বিলটি নিয়ে জোর করে ভোটাভুটিতে না গিয়ে আরো বিস্তারিত আলোচনা বা যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর পথ বেছে নিতে পারে, যাতে এপ্রিলের মতো দ্বিতীয়বার প্রকাশ্যে পরাজয় এড়ানো যায়। তবে বন্ধুরা, এটাও ঠিক যে রাজনৈতিক ইতিহাসে দেখা যায় শেষ মুহূর্তে সংখ্যার সমীকরণ মেলানোর ক্ষেত্রে অমিত শাহ এবং বিজেপি সাংগঠনিক দক্ষতা বহুবার প্রমাণিত হয়েছে। ফলে এই মুহূর্তে ঘাটতি দেখলেও আগামী কয়েকদিনে পরিস্থিতি কিভাবে বদলায় তা নিয়ে নিশ্চিতভাবে বলাটা কঠিন। সব মিলিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে 19শে জুলাইয়ের সর্বদলীয় বৈঠক। এই বৈঠকে স্পষ্ট হয়ে যাবে সরকার আদৌ বিরোধীদের দাবি মেনে বিলের খসড়া নিয়ে খোলাখুলিভাবে আলোচনায় বসবে কিনা, নাকি সরকার বিল পেশ করার পথেই হাঁটবে। এই বৈঠকের ফলাফলের উপর নির্ভর করবে 20 জুলাই থেকে শুরু হওয়া বাদল অধিবেশনের প্রথম কয়েকদিনের চেহারা কেমন হবে। যদি সরকার বিরোধীদের আস্থায় নিতে ব্যর্থ হয় এবং সরাসরি বিল পেশ করে, তাহলে সংসদের তীব্র হট্টগোল এবং ওয়াকআউটের সম্ভাবনা যথেষ্টই প্রবল। আর যদি ভোটাভুটি পর্যন্ত বিষয়টা গড়ায়, তাহলে এপ্রিলের অভিজ্ঞতা মাথায় রেখে বলা যায় বর্তমান সংখ্যার বিন্যাসে সরকারের পক্ষে 2/3 জোগাড় করা এখনো অনেকটা কঠিন চ্যালেঞ্জ। এই গোটা পরিস্থিতি থেকে কয়েকটা প্রশ্ন উঠে আসছে, যার উত্তর আগামী কয়েকদিনেই পাওয়া যাবে। শরদ পাওয়ারের দল কি শেষ পর্যন্ত সরকারের পক্ষে ভোট দিবে, নাকি বিরোধী জোটের সঙ্গেই থাকবে? ডিএমকে কি তাদের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসবে, নাকি দক্ষিণী রাজ্যগুলোর স্বার্থ রক্ষার প্রশ্নে অনড় থাকবে? সরকার কি সংশোধিত ফর্মুলা নিয়ে এমন কোনো সমঝোতার রাস্তা খুঁজে পাবে যা দক্ষিণ ও উত্তর ভারত দুই তরফকেই সন্তুষ্ট করতে একেবারে পারবে? আর কংগ্রেসও কি এবারও এপ্রিল মাসের মতো নিজেদের সাংসদদের সংহতি অক্ষুণ্ণ রাখতে পারবে? এই প্রশ্নগুলোর কোনোটারই নিশ্চিত উত্তর এই মুহূর্তে নেই। যা স্পষ্ট তা হলো সংখ্যার অঙ্কে সরকার এখনো অনেকটাই পিছিয়ে, আর বিরোধীরা সেই ঘাটতিকে কাজে লাগিয়ে সর্বোচ্চ চাপ তৈরির চেষ্টা করছে। তাহলে সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে সংখ্যার অঙ্কে ডিলিমিটেশন বিল পাস করানো মোদী সরকারের জন্য নিঃসন্দেহে কঠিন, আর এপ্রিল মাসের পরাজয় সেটার বড় প্রমাণ। কিন্তু জাতীয় সংসদীয় রাজনীতিতে সংখ্যার সমীকরণ শেষ মুহূর্তে বদলে যাওয়ার নজিরও অনেক রয়েছে। তাই এখন কোনো একতরফা সিদ্ধান্ত আসাটা তাড়াহুড়ো হবে। 19শে জুলাইয়ের সর্বদলীয় বৈঠক এবং 20 জুলাই থেকে শুরু হওয়া বাদল অধিবেশনের প্রথম কয়েকটা দিনই বলে দিবে এই লড়াইয়ের আসল দিশা কোন দিকে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, সরকার শেষ পর্যন্ত সংখ্যা জোগাড় করে ফেলবে, নাকি বিরোধীদের সংহতির সামনে আবার পিছু হটতে হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।